হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার স্কুলগুলিকে যে টেস্ট পেপার দেয় সেই টেস্ট পেপার সম্পূর্ণ বিনামূল্যে স্কুলে প্রোভাইড করা হয় এবং ছাত্রছাত্রীদের দেওয়া হয়। তো এই টেস্ট পেপারের মধ্যে 2024-25 যে টেস্ট পেপার রয়েছে মাধ্যমিকের সেকেন্ডারি, সেখানে কি রয়েছে দেখে নিব এক ঝলকে। তো চলুন দেখে নিই কী রয়েছে আজকের এই টেস্ট পেপারে। তো সরাসরি চলে আসলাম আমরা 576 পেজে। কী রয়েছে মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 সাবজেক্ট জিওগ্রাফি। ঠিক আছে, তো ভূগোল বিষয়ে কী রয়েছে প্রশ্নগুলি, এগুলি প্রশ্ন যদিও গত বছরে আসার প্রশ্ন গত বছরগুলিতে। তো কী রয়েছে এই প্রশ্নগুলি পরপর দেখে নাও। উত্তর যদিও করা আছে এই প্রশ্নগুলি, তবুও কিন্তু পরীক্ষায় তোমাদের অনেকটা হেল্পফুল মনে হবে। তো একের দাগে বলা হয়েছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টা এমসিকিউ আসবে, 14টা কোনো বিকল্প থাকবে না, একটাও বেশি থাকবে না, 14টাই আসবে, 14টাই করতে হবে। তো একের এক দাগে বলা হয়েছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো ভূমিকম্প নাকি অগ্নুৎপাত নাকি পাত সঞ্চালন নাকি আহবিকার। তো মনে রাখবে ভূমিকম্প একটি অন্তর্জাত প্রক্রিয়া যেটি মাটির ভিতরে হয়, সেজন্য ভূমিকম্প হবে না। অগ্নুৎপাতও মাটির অভ্যন্তরে হয় বা ভিতরে হয়, সেটা হবে না। পাত সঞ্চালন অর্থাৎ প্লেটে প্লেটে যে ধাক্কা খায়, 7টি প্লেট রয়েছে, 6টি বা 7টি যে বৃহৎ প্লেট রয়েছে সেগুলোও কিন্তু মাটির তলে, কিন্তু আহবিকার একমাত্র পৃথিবীর বাইরে বা ভূপৃষ্ঠের বাইরে, সেজন্য আহবিকার সঠিক উত্তর। দেখো উত্তরটা করা আছে, মিলিয়ে নেবে। তো এরকমভাবে তোমাদের যাচাই করতে হবে যে বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো কোনটি, যে ভূমিকম্প নাকি অগ্নুৎপাত নাকি পাষাণ। তো এই তিনটে হচ্ছে ইন্টারনাল আর এটা হচ্ছে আউটার। তো আহবিকার যে প্রকৃতির শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ওই স্থানেই পড়ে থাকে তাকে আহবিকার বলে। তাহলে আহবিকার কি বাইরে ঘটে, সেজন্য বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। 2 নম্বর দাগে বলা হয়েছে পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে কি বলে? বাক্সুর না ক্লেভাস না অ্যারেট না শার্ক। তো ক্লেভাসও হবে না, অ্যারেটও হবে না, শার্কও হবে না। আমরা জানি যে এরকমভাবে একটা পর্বত যদি আসে তাহলে এই যে অবস্থা এরকমভাবে দেখবে একটা ফাটল সৃষ্টি হয় পাহাড়ের মধ্যে। এই যে ফাটলটা একটি সংকীর্ণ অবস্থা দেখা যায় সেটার নাম হচ্ছে বাকস্রুন্ড, মনে রাখবে। তো সঠিক উত্তর বাকস্রুন্ড। 1-3 বায়ুমণ্ডল যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার নাকি ট্রোপোস্ফিয়ার না আয়োস্ফিয়ার। তো সঠিক উত্তর ট্রোপোস্ফিয়ার। মনে রাখবে যে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার অর্থাৎ ট্রোপোস্ফিয়ার 0 থেকে 18 কিলোমিটার রয়েছে, কিলোমিটারের মধ্যে। প্রথম স্তর আমরা জানি বায়ুমণ্ডলের 6টি স্তর। প্রথম স্তর ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয় স্তর মেসোস্ফিয়ার, তারপরে রয়েছে আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, তারপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তো 6টা স্তর। প্রথম স্তর ট্রোপোস্ফিয়ার, সেজন্য বায়ুমণ্ডলীয় গোলযোগ সব দেখা যায়, লক্ষ্য করা যায় ট্রোপোস্ফিয়ারে। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে উষ্ণতা হ্রাস পায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে, সেটাও মনে রাখবে। তো সঠিক উত্তর ট্রোপোস্ফিয়ার। ওকে, ট্রোপোস্ফিয়ার। 1-4 দাগে বলা হচ্ছে বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় নাকি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়, নাকি উচ্চতা বৃদ্ধি বা হ্রাসে উষ্ণতা অপরিবর্তিত থাকে, নাকি অক্ষাংশের মান বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। তো সঠিক উত্তর এখানে হবে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি যখন পায় তখন বৈপরীত্য উষ্ণতা সংঘটিত হয় বা উত্তাপ সংঘটিত হয়। তো সঠিক উত্তর ক, মনে রাখবে। বৈপরীত্য উত্তাপ এরকমভাবে একটা অবস্থা সৃষ্টি হয়, যেরকম উত্তাপটা এই জায়গা থেকে আসে, সেটা কিন্তু উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতাও বৃদ্ধি পায়, তখন কিন্তু বৈপরীত্য উত্তাপের প্রভাব লক্ষ্য করা যায়। তো সঠিক উত্তর ক, যে উত্তর করা আছে দেখে নাও। 1-5 দাগে বলা হচ্ছে যে 1-5 দাগ ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য কত? 6 ঘন্টা নাকি 6 ঘন্টা 13 মিনিট নাকি 6 ঘন্টা 30 মিনিট নাকি 6 ঘন্টা 45 মিনিট। তো মনে রাখবে বায়ুমণ্ডল থেকে এই ধরনের প্রশ্ন আসবে। তো এখানে সঠিক উত্তর 6 ঘন্টা 13 মিনিট, মনে রাখবে। 6 ঘন্টা 13 মিনিট সঠিক উত্তর। আরেকটা ব্যবধানটা দিলে হবে, সেক্ষেত্রে 12 ঘন্টা 26 আরেকটা রয়েছে, সেটাও মনে রাখবে। বা 6 ঘন্টার বেশি কোনো সময় প্রশ্ন দিয়ে দেয়, 6 ঘন্টার বেশি নাকি 6 ঘন্টার কম, নাকি 6 ঘন্টা নাকি কোনোটি নয়। তো এরকমভাবে মনে রাখবে। তো সঠিক উত্তর এখানে কিন্তু 6 ঘন্টা 13 মিনিট। এই ধরনের প্রশ্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষাতেও দেখতে পাবে। 6 নম্বর দাগে বলা হচ্ছে সমুদ্রের যে স্থান উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে কি বলে? হিমানী সম্প্রপাত নাকি হিমশিলা নাকি হিমপ্রাচীর নাকি হিমগুমল। তো মনে রাখবে সবসময় হিমপ্রাচীরে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয়। আমরা জানি যে এরকমভাবে যদি আমেরিকা, এখানে উষ্ণ স্রোত, ধরো এদিকে ইউরোপ, তাহলে এদিকে ওশিয়ানিয়া, তাহলে এদিকে যখন নিচের দিকে শীতল স্রোতগুলো থাকে উপরের দিকে লাল স্রোত হিসাবে দেখানো হয়, যেটা উষ্ণ স্রোত লাল রঙে দেখানো হয়, শীতল স্রোত নীল রঙে দেখানো হয়। তো এই স্রোতের যে উষ্ণ আর শীতল স্রোতের মিলনে হিমপ্রাচীর সংগঠিত হয়, মনে রাখবে। 7 নম্বর দাগে বলা হচ্ছে বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ধানের খোসা, ফ্লাই অ্যাশ নাকি পলিথিন নাকি ক্যাডমিয়াম।
তো বিষাক্ত নয়, অর্থাৎ যেটি বিষাক্ত নয়, ফ্লাই অ্যাশও বিষাক্ত, পলিথিনও বিষাক্ত, ক্যাডমিয়ামও বিষাক্ত। পলিথিন এমন একটি জিনিস যে কঠিন বর্জ্য, অভঙ্গুর বর্জ্য, যাকে মাটির তলে পুঁতে রাখলে 50 বছর পরেও পলিথিনেই পাওয়া যায়। ফ্লাই অ্যাশটাও কি বিষাক্ত একটা, ক্যাডমিয়ামও বিষাক্ত, যার আউস বা ক্যাডমিয়ামের ইটাই বা আউস রোগ হয়, মনে রাখবে। তো সেক্ষেত্রে ধানের খোসা কি পচে যায়, একটা সারে, জৈব সারে পরিণত হয়, কখনো বিষাক্ত নয়। তো সঠিক উত্তর ধানের খোসা। তারপরে 8 নম্বর দাগে বলা হচ্ছে যে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো ডাল হ্রদ, নাকি নৈনিতাল, নাকি উলার হ্রদ, নাকি প্যাংগং হ্রদ। সবগুলো আমাদের উত্তরের একদম লাস্টতম যে কেন্দ্রশাসিত বর্তমান অঞ্চল, সেটা কিন্তু হচ্ছে জম্মু কাশ্মীর। তাহলে জম্মু লাদাখ ভাগ হয়েছে, তো এখানে প্যাংগং হ্রদ এই অংশটিতে রয়েছে, প্যাংগং হ্রদ রয়েছে, সেই প্যাংগং হ্রদ হচ্ছে সঠিক উত্তর, মনে রাখবে। প্যাংগং হ্রদ হচ্ছে কি, যে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ, প্যাংগং হ্রদ। ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল হলো শিলং, মালভূমি, নাকি হিমালয়ের পাদদেশীয় অঞ্চল, নাকি পূর্বঘাট, নাকি ছোটনাগপুর। তো মনে রাখবে শিলং, মেঘালয়ের রাজধানী শিলং হচ্ছে একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল, আর বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে আবার মেঘালয়ের যে শিলং থেকে 55 কিলোমিটার দূরে মৌসিনরাম, সেখানে কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত, আর শিলংয়ে বৃষ্টির ছায়, অর্থাৎ বৃষ্টি হয় না। তাহলে ব্যাসল্ট শিলার আহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো লোহিত মৃত্তিকা, নাকি পলি মৃত্তিকা, নাকি কৃষ্ণ মৃত্তিকা, নাকি ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে ব্যাসল্ট শিলার আহবিকারের ফলে সৃষ্ট যে মৃত্তিকা, তার নাম কিন্তু কৃষ্ণ মৃত্তিকা, মনে রাখবে। কৃষ্ণ মৃত্তিকা, ব্যাসল্ট শিলার আহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকার নামটি হলো কৃষ্ণ মৃত্তিকা, কখনো লোহিত নয়, পলিও নয়, ল্যাটেরাইটও নয়। তো কৃষ্ণ মৃত্তিকা, ব্যাসল্ট শিলা যখনই দেখতে পাবে সঙ্গে সঙ্গে কৃষ্ণ মৃত্তিকায় টিক চিহ্ন দেবে। তারপর 11 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত লখনৌ, না নাগপুর, না কটক, না মুম্বাই। তো ভারতের কেন্দ্রীয় যে কার্পাস গবেষণা বা কার্পাস বা তুলো, সেটা কিন্তু নাগপুরে লক্ষ্য করা যায়, মনে রাখবে, নাগপুর, অর্থাৎ কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুরে অবস্থিত। ওকে, পরের পেজে কি রয়েছে দেখে নাও। বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প, নাকি লৌহ ইস্পাত, নাকি দোহ, নাকি পেট্রো রসায়ন। তো কাগজ শিল্প বনজভিত্তিক শিল্প, মনে রাখবে, কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত জামশেদপুর, নাকি আহমেদাবাদ, নাকি পুনে, নাকি চেন্নাই। তো ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে, মনে রাখবে। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো সবুজ, লাল, নাকি গাঢ় নীল, নাকি হলুদ। তো মনে রাখবে গাঢ় নীল, অর্থাৎ নদীটাকে কি বলা হয়, নীল, আর জলাশয়ও নীল। তাহলে নদী ও জলাশয় নীল, গাঢ় নীল হবে, কারণ সবুজে কিন্তু হবে না, এখানে সবুজ অপশনে রয়েছে ক, কিন্তু সঠিক উত্তর গাঢ় নীল হবে। ওকে, তারপর এখানে খ বিভাগে দেখে নাও। খ বিভাগে কী বলা হচ্ছে যে শুদ্ধ হলে সুলিখ আর অশুদ্ধ হলে অলিখ। তো নদীর উৎস অঞ্চলে ধারণা অভিজ্ঞার সৃষ্টি হয়, অবশ্যই হয়। নদীর যে উৎস অঞ্চলে ধারণা অভিজ্ঞার সৃষ্টি হয়, ধারণা অভিজ্ঞা কাকে বলে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে উপর থেকে জল নিচে পড়ে, তখন কিন্তু নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে নিচে প্রবাহিত হয়, তখন তাকে ধারণা অভিজ্ঞা বলে। তো অবশ্যই নদীর উৎস অঞ্চলে দেখা যায়। তো এটা ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা ভুল হবে, ঠিক আছে, হয় না। তারপরে সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, না, সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় না দেয়, দিনের বেলায় প্রবাহিত হয়, এই জন্য ভুল, এটা মিথ্যা। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটিও মিথ্যা। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত ন, অবশ্যই এটাও মিথ্যা। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, সত্য, অবশ্যই সুলিখবে। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো, না, এটা আর্যভট্ট হবে, সেজন্য এটিও মিথ্যা। তারপরে শূন্যস্থানগুলো দেখে নাও। শূন্যস্থানে কি বলা হচ্ছে যে প্রপাতকূপ বা প্লান্সপুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে, অবশ্যই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো জলপ্রপাত ও প্রপাতকূপ বা প্লান্সপুল। ইংরেজিতে প্লান্সপুল বলা হয়, বাংলায় বলা হয় প্রপাতকূপ, মনে রাখবে। তাহলে জলপ্রপাত এর যে পাদদেশের অংশ, নিচের অংশ হাড়ির মতো গর্ত সৃষ্টি হয়, তাকে কিন্তু প্রপাতকূপ বা প্লান্সপুল বলা হয়। তো এখানে সঠিক উত্তর হবে জলপ্রপাত। ওকে, বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে। তো কোরিওলিস বলের বা কোরিওলিস শক্তির প্রভাবে কিন্তু বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয়। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, তো লাব্রাডর স্রোতের, মনে রাখবে। তারপরে ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, এখানে অনেকগুলো দিয়েছে, বায়ো মেডিকেল, তাও লিখলেও নাম্বার পাবে। তারপর জৈব অভঙ্গুর বর্জ্য, সেটাও লিখলেও নাম্বার পাবে, এটা অভঙ্গুর, কখনো ভঙ্গুর নয়, পচবে না ইঞ্জেকশন সিরিঞ্জ। ওকে,
তো জৈব অভঙ্গুর একটি এরকমভাবে দিল যে একটি জৈব অভঙ্গুর বর্জ্য উদাহরণ হচ্ছে চিকিৎসা বর্জ্য, ইঞ্জেকশন সিরিঞ্জ লিখতে পারো। তারপরে 7 নম্বর খুব আসে প্রবল চান্স, নেপথা ড্যাশ শিল্পের কাঁচামাল, তো পেট্রোশিয়ান শিল্পের কাঁচামাল হলো নেপথা, মনে রাখবে। তারপর দেখে নাও 2007 আগে 2011 সালে আদমস অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পূর্ণ রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ, মনে রাখবে। অরুণাচল প্রদেশ সর্বনিম্ন জনঘনত্ব মাত্র কত রয়েছে, 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। তো সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ অর্থাৎ এপি মাত্র 17 জন মানুষ বাস করে প্রতি বর্গ কিলোমিটারে। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও, মনে রাখবে। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়, তো দ্রবণ প্রক্রিয়া বা দ্রবণ কার্যে। লবণযুক্ত শিলাস্তরের উপরে নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটির নাম কি, দ্রবণ ক্ষয়। এভাবে কিন্তু এই প্রশ্নটা ঘুরিয়ে দেয়, মনে রাখবে। এখানে লেখা আছে চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়, দ্রবণ প্রক্রিয়া। আর অন্যভাবে ঘুরিয়ে দেয় যে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটির নাম কি, তো দ্রবণ ক্ষয় প্রক্রিয়া। ওকে। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়, তো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, মনে রাখবে। আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার লেখা আছে। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রের দিক পরিবর্তিত হয়, অবশ্যই মনে রাখবে যে ভারতে যখন কী হয়, সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় তখন কিন্তু ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়। এই যে ভারত মহাসাগর লেখা আছে, তো সঠিক উত্তর এটা, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি, মালনাথ নাকি ময়দান। কর্ণাটক মালভূমি, মহীশূর মালভূমি। দেখো আমরা কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমি, মনে রাখবে মালনাথ কর্ণাটক মালভূমির নামে পরিচিত। তো এখানে বিভিন্ন উত্তর যে কোনো একটা লিখলেই হবে। তো সঠিক উত্তর হিসেবে মালনাথ ময়দানকে মনে রাখবে। ওকে, দক্ষিণ আর পশ্চিম অংশটা। তারপর 5 নম্বর বলছে কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, তো আমফান ঝড়, মনে রাখবে। তারপর শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, শ্বাসমূল ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য বা লবণাম্ব উদ্ভিদের। ওকে। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী, তো নল পাইপ বা পাইপলাইন, ঠিক আছে। তারপর ভূপৃষ্ঠের মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তা লেখো, সেটা হচ্ছে সমোন্নতি রেখা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাম দিক ডান দিক, মনে রাখবে। কাশ্মীর উপত্যকায় জাফরান চাষ সব থেকে ভালো হয়, কাশ্মীর উপত্যকায় কি জাফরান একটা মশলা যেটা কাশ্মীরে চাষবাস হয়, খুব দামি এই মশলার। লুনি নদী, মনে রাখবে। লুনি নদী কোথায় দেখা যায়, লুনি নদী রাজস্থানে দেখা যায়। লুনি নদীর রাজস্থানের পার্ট রয়েছে, যে এরকমভাবে অংশটা রয়েছে ম্যাপের মধ্যে, ঠিক আছে। এই অংশটাতে গিয়ে এরকমভাবে লুনি নদী উঠে গেছে, এখান থেকে সমারমতি গিয়ে টাচ করেছে, তো মনে রাখবে। তারপর রডোডেনড্রন কী হচ্ছে, রডোডেনড্রন এটা হচ্ছে আলপি এক প্রকারের উদ্ভিদ, আর শালিম হচ্ছে শঙ্কর ইস্পাত শিল্প কেন্দ্র। ওকে। তারপরে এক ঝলকে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে দেখে নাও। এখানে বইয়ের মধ্যে যদিও ডিরেক্ট লেখা আছে, তো তোমাদের অবশ্যই সংজ্ঞা লিখতে হবে, উদাহরণ দিতে হবে, বৈশিষ্ট্য দিতে হবে, তবে কিন্তু 2 নম্বর পাবে। এখানে নগ্নিভবন ডিরেক্ট দেখো কী দিয়েছে, নগ্নিভবন কথার অর্থ হলো উন্মুক্ত করা, মনে রাখবে। নগ্নিভবন আমরা জানি ক্ষয়ীভবন, নগ্নিভবন আহবিকার একত্রে মিলেমিশে কাজ করলে এটা পরিণত হয়, কিন্তু এখানে উন্মুক্ত অর্থ একটা পয়েন্ট করতে হবে, তারপর সংজ্ঞা দিতে হবে, তারপর বৈশিষ্ট্য এরকমভাবে লিখতে হবে। তো দেখে নাও এক ঝলকে, স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে তোমরা। ওকে। তারপরে কি বলা হচ্ছে, এক ঝলকে দেখে নাও কি উত্তরগুলো, যে কার্যকরী সৌর বিকিরণ বলতে কী বোঝো, এটাও তোমাদের সংজ্ঞা, তার প্রভাব এরকমভাবে লিখতে হবে। আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা, সূত্রটা অবশ্যই মনে রাখবে, সূত্রটা। ওকে। তাই অ্যাপোজি জোয়ার বলতে কী বোঝো, এরকমভাবে লিখলে কিন্তু নাম্বার 2 পাওয়া যায় না, ঢালা লিখলে। অর্থ পয়েন্ট করতে হবে, সংজ্ঞা পয়েন্ট করতে হবে, বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রভাব যা থাকে যে প্রশ্নে যেরকমভাবে লেখা যায় সেরকমভাবে লিখতে হবে, তবে কিন্তু 2 পাবে। কঠিন বর্জ্যের পদার্থের সংজ্ঞা দাও, সেটাও কয়াল বলতে কী বোঝো, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণগুলোতে দেওয়া যায়। কোন দুটি নদীর মিলিত হয়ে গঙ্গা নদী, এটা ভাগীরথী অলকানন্দা লিখলেই কিন্তু 2 নম্বর পেয়ে যাবে। কিন্তু এই সমস্ত প্রশ্নে তোমরা এরকমভাবে লিখলে হবে না, এবং এখানে বহুমুখী নদী সংজ্ঞা দিয়েছে, উদাহরণ দিয়েছে যেমন, ঠিক আছে, এরকমভাবে কিন্তু লিখতে হয়। দেখো এখানে সংজ্ঞা, উদাহরণ রয়েছে। ওকে। তো এরকমভাবে লেখার নিয়ম আছে। যদি নদীর কোনো লাইন রেখে এঁকিয়ে দেখা যায় বহুমুখী নদীর উপরে কী প্রভাব রয়েছে, কীভাবে বাঁধ রয়েছে, সেগুলো কিন্তু দেখিয়ে দিতে হয়। তারপরে শিকড় আলগা শিল্প এরকমভাবে লিখলে, সংজ্ঞা দিলে, উদাহরণ দিলে, তারপর গুরুত্ব দিলে, তারপর দূর সংবেদনের সংজ্ঞা, এখানে কি দূরের জিনিসের কাছে টেনে আনার নাম দূর সংবেদন। অর্থ কত সুন্দর করে লেখা যায়, এখানে ডিরেক্ট লিখে দিয়েছে, তোমরা অবশ্যই এগুলো কাজ কী রয়েছে, জিওস্টেশন উপগ্রহ বা ভূসমলয় উপগ্রহ বলতে কী বোঝো,
সূর্য সমলয় এগুলো মনে রাখবে। তার হিমরেখার সর্বত্র সর্বঋতুতে সমান হয় না কেন, অক্ষাংশ, এটা খুব সুন্দর করে লেখা আছে। এরকম পড়তে হবে। পার্থক্য এখানে দেওয়া আছে, দেখো ঘূর্ণবাদ ও প্রতিঘূর্ণন দেবে, পার্থক্য লেখো। এরকমভাবে লিখলে কিন্তু নাম্বারটা 2-3-এর মধ্যে 2 পাবে। তো অবশ্যই একটা বিষয়ের ব্যাপার আছে, বিষয় লিখবে। ওকে, বিষয় লিখে তারপরে এখানে সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রভাব যা আছে সেটা কিন্তু দিতে হয়। ঘূর্ণবাতে দেখো এই পাশে রয়েছে চিত্রটা, এই সুন্দর এই চিত্রটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তবেই তোমার মুখস্থ করার প্রয়োজন। জৈব ভঙ্গুর অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লিখো। জৈব অভঙ্গুর পরিবেশের উপর বর্জ্যের যে প্রভাব সেটা এক ঝলকে দেখে নাও একবার। যদি এগুলো তোমাদের আসার চান্স কম রয়েছে, 3 নাম্বারে, এগুলো 2-এর মধ্যে 3-এগুলো 2-এ ঢুকাবে, 2-এরগুলো 1-এ ঢুকাবে, কিন্তু তোমরা অবহেলা করবে না 2024 সালের প্রশ্নপত্রকে। কেমন? মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলো এরকমভাবে লিখলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু রিপিট হওয়ার চান্স আছে, কিছু কিছু প্রশ্ন অবশ্যই তোমাদের রিপিট হবে। দেখে নাও। ভূবৈচিত্র সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্যটা চলে এসেছে, তবু কিন্তু এটা দেখে নেবে। এবারে কি আসতে পারে? এবারে আসতে পারে সূর্য সমলয় ও ভূসমলয়ের মধ্যে পার্থক্য। ওকে, জিও স্টেশনারি আর সান ফ্রান্সিসকো যে রয়েছে সেটা। 3 ধরনের স্কেল, এগুলো মনে রাখবে। তারপরে স্কেলগুলোর যে বিভিন্ন ব্যাপারগুলো রয়েছে, তার বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা, সেটা দেখতে পাচ্ছ যে এরকমভাবে লিখতে হবে। সুন্দর করে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ দিতে হবে। তবু এটা 5-এ আসার চান্স কম রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের যে প্রভাব সেটা 5-এ এসেছিলো, সেটা আসবে না, কিন্তু 2 নাম্বার 1 নাম্বারের জন্য অবশ্যই তোমরা পড়ে নেবে। ওকে, এরকমভাবে পয়েন্টগুলো রয়েছে। প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ তোমরা, তারপর ভারতের চিরহরিত অরণ্য, ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব, এটা একটু দেখে নেবে। ভারতের ইক্ষু চাষের অনুকূল পরিবেশ, প্রাকৃতিক অবস্থা। এবারে চাটা তোমরা ভালো করে পড়বে। চাটা আসার প্রবল চান্স রয়েছে, চা, কফি। তারপরে ভারতের পশ্চিমবঙ্গের কার্পাস বনশিল্প উন্নতির কারণগুলো দেখে নেও। যে এরকমভাবে সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে। ওকে, যেরকম এটা খুব ভালো লিখেছে, ভারতের পরিবহন, কিন্তু উদাহরণ দেয়নি, উদাহরণস্বরূপ লিখতে হবে, খালি নাম দিয়ে দিচ্ছে ডিরেক্ট, সাজিয়ে লিখতে হবে, আরও ভালো করা যায় নোটটা। হ্যাঁ, ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্বপূর্ণ আলোচনা করে, এই ধরনের নোট তোমাদের প্রয়োজন হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং ফারুক স্টাডি চ্যানেল যে টেলিগ্রাম পেজ রয়েছে ওখানে যুক্ত হতে ভুলবে না। সেখানে সমস্ত ধরনের 5 নম্বরে 2025 সালের যে নোটগুলো আসার প্রবল চান্স রয়েছে সেখানে দেওয়া রয়েছে। এখন এরকম অসুবিধা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, সেখান থেকে অবশ্যই তোমরা পেয়ে যাবে। হাই লিখে মেসেজ করবে যে এই সমস্ত নোটের প্রয়োজন, এই নোটগুলোর নাম আপনি নোটগুলো শেয়ার করবেন। এরকমভাবে জাস্ট একটু দেখিয়ে দিবে। ম্যাপ পয়েন্টিংগুলো অবশ্যই, ম্যাপ পয়েন্টিং আমি এবারে 40টা প্রোভাইড করেছি, 40টার মধ্যে 10টা অবশ্যই আসবে। গতবারে দেখো মেঘালয় এসেছে, মালাবার উপকূল, মেঘালয় মালভূমির জায়গায়, এখানে আরাবলি, বিন্ধ্য পর্বত, এই সমস্ত পর্বত থেকে আসবে নয়। মালাবার উপকূল, এখানে মালাবার উপকূল বছরে করমণ্ডল উপকূল আসার চান্স রয়েছে, মনে রাখবে যে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। নর্মদা নদীর জায়গায় তোমাদের ম্যাপ পয়েন্টিং আসার চান্স রয়েছে ভারতের অন্তর্বাহিনী নদী লুনি। তারপর এদিকে কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, এগুলো মনে রাখবে, এখান থেকে একটা দেবে। শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এবারে কিন্তু ওই দিয়ে দিবে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত মৌসিনরাম বা ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল, সেটা শিলং। এখানে এরকম একটা প্রশ্ন দেবে। একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, এখানে দিয়ে দিবে ল্যাটেরাইট মৃত্তিকা, লবণাক্ত বা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এই ধরনের এখানে কিন্তু ঢোকাবে। একটা মাটি দেখে থাকবে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র দিয়েছিল। এবারে কার্পাসটা রয়েছে, ধান রয়েছে, গম রয়েছে, সেগুলো দেওয়ার চান্স রয়েছে, কারণ ধান গম 5-এ আসার চান্স কম রয়েছে, সেজন্য কিন্তু এখানে কিন্তু ধান গমের যে গবেষণা কেন্দ্র সেটা দেখে নেবে। পূর্ব ভারতের একটি চা উৎপাদন, তাহলে পূর্ব ভারতের চা উৎপাদন অসম চলে এসেছিলো, তাহলে চা উৎপাদক অঞ্চলের জায়গায় গম উৎপাদক অঞ্চল ঢুকিয়ে দিল, বা ইক্ষু উৎপাদক অঞ্চল। তো মনে রাখবে ভারতে বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, এখানে বলতে পারি হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, এগুলো মনে রাখবে, এখানে মোটরগাড়ি না দিয়ে ওগুলো দেবে। তারপর পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর, এখানে পূর্ব ভারতের স্বাভাবিক বন্দর, দক্ষিণ ভারতে দিয়ে দিবে কোয়েম্বাটুর, দিয়ে দেবে চেন্নাই, দিয়ে দিবে বেঙ্গালুরুটা আবার এবারে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে ভারতের সিলিকন ভ্যালি, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, ভারতের উদ্যাননগরী। এরকমভাবে বেঙ্গালুরু থেকে আসার প্রবল চান্স। এই বেঙ্গালুরু না দিলে এবারে মুম্বাই দেবে, যে ভারতের হাইটেক বন্দর। তো একটা যেরকম বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা,
তো এরকমভাবে এবার মুম্বাইকে টার্গেট করবে, ঠিক আছে। কলকাতা ভারতের ম্যানগ্রোভ অঞ্চল, লাস্টের দিকে এই প্রশ্নগুলো থাকবে। তো ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং ফারুক স্টুডেন্ট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে নেবে নোটিফিকেশন পাওয়ার জন্য, এই ধরনের ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।